হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার মাম্মি, আমি মা বলেই ডাকি। মায়ের নাম বিউটি রায়। তিনি 2 সন্তানের জননী। আমি বাপ্পা রায় ইন্টারমিডিয়েট এ পড়ছি। বয়স 20 বছর ও আমার বড় বোন সোনিয়া রায়। বয়স 23 বছর, বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। আমরা বাংলাদেশেরই চট্টগ্রামের বাসিন্দা, কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসাজনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 15 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1995 সাল থেকে দুবাই থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে শ্রীলঙ্কান একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই কাজিন মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন, কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়ম বহির্ভূত হওয়ায় বিষয়টা আর আগায়নি। যাই হোক, মায়ের সেই মামাতো ভাই চট্টগ্রামেরই একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্সের পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ হয়ে ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের চট্টগ্রাম ও ঢাকা শহরে 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে, আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হলো এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে আসে। আমার মা মিসেস বিউটি রায় 46 বছর বয়সী একজন মডার্ন নারী। পামাথা পর্যন্ত ফর্সা, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, দেহের ভাঁজে ভাঁজে বেশ চর্বি জমে গেছে। আগেই বলেছি, আমার মা যথেষ্ট মডার্ন নারী। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। বাসায় শুধু হাতা কাটা পাতলা সুতি কাপড়ের মেক্সি পরেন সবসময়, যার কারণে সবই আচ্ছা আজ করা যায়। মায়ের ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারী সঙ্গ ডিমান্ড করে। সত্যি বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে, ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী। বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল, যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে। আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা, পার্লার, বুটিক হাউস, স্পেশাল সার্ভিস। আমি আর আমার বোন সবই জানি, কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি, কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করতেছি তা সবই সম্ভব হয়েছে আমার মা বিউটি রায় এর কারণে। আমি 18 বছর বয়সে একদিন মায়ের শাড়ি পরার সময় দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা বিউটি রায়। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হলো, উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 10 বছর হচ্ছে। আমি গত 6-7 বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানত। যখন আমার মা 3-4 দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টদের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়ে যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2020 সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড আকাশ আমাকে জরুরিভাবে ঢাকার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠালো। আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবি। আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
আমি দেখলাম আমার মা সেখানে 2 জন বিদেশির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানি খাচ্ছে। এর মধ্যে একজন 30-35 বছরের, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট, আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ চালাচ্ছে। বিষয়টা আমার বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় আকাশ আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু। এখন জগতটাই এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা করো, আর নইলে চলো এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু লোভী ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে আকাশ বলে উঠল, তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস, কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মা ও মাসিকে এভাবে সুযোগ পেলেই দেখি, আর আমি প্রশ্ন করলাম আর কি? আকাশ উত্তর দিল, হাত দিয়ে নিজেকে সন্তুষ্ট করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো একই রকম কাজ করি আরো 1 বছর আগে থেকে। আকাশ, তাহলে তুই লজ্জা পাচ্ছিস কেন? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর আকাশ রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে হাত দিয়ে কাজ সেরে ফেললাম, আর এভাবেই আকাশের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সব জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো, তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই। বাসা থেকে বের হবার আগে মা একটা টাইট জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। জিন্সটা এতটাই চাপা যে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমের হাতের কাজ করছি। এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু খতমত খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম, কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসলো, আমি যে কাজটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে বললাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি, আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। দিদি প্রত্যুত্তরে বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখো। আমার তো দুনিয়াটাই তোর আর মাকে ঘিরে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেলল, দেখো, আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো পণ্য মনে করে থাকি, তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। আমি বললাম, আমার যে ইদানিং নারী স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বলো? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি, তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করলো। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য করো, আমি তোর সব কথা রাখবো। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। 6 মাস ধরে দিদির সাথে ওসব কাজ করে গেলাম, কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের প্রতি লালসা কাটেনি, যেন আরো দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে আকাশের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে স্বাদ মেটাতাম। যাই হোক, একদিন সন্ধ্যারাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতে সদ্ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু বিধির কি লীলা খেলা। আচমকাই রাত 10টা নাগাদ বাড়ি ফিরে কলিং বেল না দিয়েই আরেকটা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে একসেট অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারা রাতেও খুললেন না।
আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব প্রায়, কারণ তখন মা একটা পিঙ্ক রঙের পাতলা মেক্সি পরিহিত। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল। মা, বাপ্পা, তুই ভাই হয়ে বোনের সাথে এ ধরনের কাজ কিভাবে করতে পারলি? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। মা, ভুল করেছ নাকি কর নাই সেটা পরের কথা, কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি, কিন্তু আমার একজনকে ভালো লাগতো, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না, বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমার ভুল ছিল। মা, কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো? চুপ করে থেকো না, আমি উত্তর চাই, নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আমি বলতে পারবো না তোমাকে। মা, একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন? ওর একটা ভবিষ্যৎ আছে, ওর বাকিটা জীবন পড়ে আছে। ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মা, আমি উত্তর চাই। বাপ্পা, আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো, আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম। মা, মানে তোমার রূপসাজ সজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার। মা, কি তুমি আমার ছেলে? বাপ্পা, তুমি কি বলছো? বুঝতেছ? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ। আমি না তোমার জন্মদাত্রী? মা, আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে। মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো, নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে? মা, তুমি বলে দাও। মা, কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা? প্রায় 7-8 মাস। মা, তুমি যে ওকে প্রেগ করে দাওনি, এটাই কপাল। না মা, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না। মা, আমার দিব্যি কেটে বলো তো। বাপ্পা, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ। মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে। আমি যদি আমার মেয়ের সতীর্থ ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের? কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। আমি একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই, এর বিনিময়ে? মা, তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে, আর এতে কি আমার মেয়েটা তোমার থাবা থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম, আর মনের অজান্তেই হাসুচোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও, আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে। বলো মা, আমি মেনে নিব। মা, এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলো কথা বললাম, তা শুনেছ কিনা জানি না, কিন্তু তোমার মনোযোগ যে আমার দেহের দিকে, এটা সত্য। আমি আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরো কড়া গলায় বলে উঠলেন, কি করতে চাও তুমি আমার সাথে? বয়স্ক ছেলেমেয়েরা যেসব কাজ করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার কুফুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি, আমি নিজেকে শেষ করে দেব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে সম্পূর্ণ মনোনিবেশ করলাম। আমি 2 পা এগুতেই দরজার ওপাশ থেকে আমার দিদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভিতরে চলে আসলো। দিদি বারবার অনুনয় করে আমাকে আর মাকে বলছে, সব দোষ আমার মা, আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, ভাই প্লিজ,
তোর যা ইচ্ছে আমাকে দিতে মিটা, তবুও মায়ের সাথে এমন কিছু করিস না। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি, আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে চলেছে। এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, উফ, এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি নিজের অপরাধের জন্য? যদি এতই অনুতপ্ত বোধ হয় তাহলে তুই তো রুমে গিয়ে যা খুশি কর। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা, ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না। হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি। নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ, আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না। এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম, দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেওয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আজ যদি আমি এখানে পুরোটা সম্পূর্ণ করি, তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও মনে খুব ইচ্ছা জেগেছে। তাই আমি লজ্জা শরম ত্যাগ করে মায়ের কাছে বিষয়টা উপস্থাপন করলাম এইভাবে যে, দেখো মা, তুমিও একজন নারী, দিদিও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে, তবে তাতে কি আমাদের দায়? মানে মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। কাজ শেষে মা একটু খোঁচা মেরে বলল, এই তাহলে বীর পুরুষের দম। এবার মা দিদির দিকে তাকিয়ে তার ছেলের সাথে বলল, এই মরদ নিয়ে আবার জ্বালা মেটাতে এত ব্যাকুলতা? কথাটা শুনে দিদি বরাবরের মতো সোফাতে নির্বিকার চিত্তে থাকলেও আমার খুবই আত্মসম্মান বোধে লাগলো। যাই হোক, সেই ভোরবেলা থেকে শুরু হওয়া আমাদের তিনজনের মানবিমান মায়াকান্না অবশেষে লীলা খেলার প্রাথমিক প্রবর্তনা রূপে সকাল ৮টার দিকে শেষ হলো। সেদিন সকাল ৮টায় প্রারম্ভিক সেশন শেষ করে আমি, দিদি আর আমার মা ওই অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ঘুম ভাঙল দুপুর ২টায়। ঘুম ভেঙে দেখি দিদি স্নান করতে গেছে, আর মা রান্নাঘরে কাজ করছেন। কিছুক্ষণ পর মা এসে বললেন, অনেক হয়েছে তামাশা, এবার স্নান করে খেয়ে আমাকে উদ্ধার কর। আমি, কেন মা, কোনো কাজ আছে নাকি? মা, বিকালে একটু তোর সঞ্জয় মামার অফিসে যেতে হবে। আজ তো তোর মামার জন্মদিন। আমি, শুধু কি তোমারই যাবার কথা নাকি অন্যদেরও যাবার কথা আছে? মা, কেন, তুই যাবি? চল না। তোর মামা কতবার করে তোকে আর তোর দিদিকে নিয়ে যেতে বলে। আমি, দিদিকে বলে দেখো, ও যদি না যায় তাহলে আর কি করার, আমি না হয় বডিগার্ড হিসেবে যাব তোমার সাথে। মা, শোনো না, তোর মামা তো তোর দিদির জন্য একটা পাত্রের প্রস্তাব নিয়ে এসেছে। আমাকে এখনো পুরোটা জানায়নি, কিন্তু বলেছে পাত্রটা সব দিক থেকে ভালো, কিন্তু সমস্যা একটাই, বয়সটা একটু বেশি। আমি, যার জন্য পাত্র দেখছো তাকে জিজ্ঞেস করেই দেখো, তার মতামত কি। আমি জানি আমার বর দিদি সোনিয়া আমার বন্ধু আকাশকে মনে মনে পছন্দ করে। আকাশও দিদিকে বেশ পছন্দ করে। টুকটাক প্রাথমিক পর্যায়ে প্রেমও চলছে ওদের মাঝে। যদিও আকাশ আর আমি সমবয়সী, তার মানে আকাশ দিদির চেয়ে ৩ বছরের ছোট। আকাশের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিষয়টা আলোর দিশে পাচ্ছে না। মা, তোর দিদি তো কিছু বলে না? তুই একটু দেখ না তোর দিদির আসলে মতিগতি কি। আমি, ঠিক আছে মা, আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি আর দিদি যদি তাতে রাজি থাকে, তাহলে তোমার কি আপত্তি থাকবে? মা, দেখো, তোর দিদি যদি রাজি থাকে আর পাত্রের পরিবার ভালো হয়, তাহলে আমার কেন আপত্তি থাকবে? এই বলে মা স্নান-এ চলে গেল। এই ফাঁকে আমি আকাশকে ফোন দিয়ে বললাম ১ ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে। ১ ঘন্টা পর আকাশ আসলো। আকাশকে নিয়ে আমি আমাদের ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশ আমার মায়ের রোদে মেলে দেয়া ছোট কাপড়ের দিকে নজর দেয়া শুরু করে দিল।
আমি শোনো, তোকে খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি। আকাশ, কিরে, মাসিমাকে লাইনে আনতে পেরেছিস নাকি? আমি, সেটা পরের কথা, আগে বলতো দিদি আর তোর ব্যাপারটা কতটা সিরিয়াস? তোরা কি একে অন্যকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ? আকাশ, দেখ বাপ্পা, তোকে তো লুকানোর কিছু নেই। তুই তো জানিস আমি তোর মায়ের জন্য মরতেও পারি। সম্ভব হলে তোর বোনকে আর তোর মাকে একসাথে বিয়ে করতাম আমি। তুই যদি তোর বাসায় আজকালের মধ্যে ম্যানেজ করে আমার বোনকে বিয়ে করতে পারিস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি আমার ঘরের সব গত তোর সামনে খুলে দেবার দায়িত্ব আমার। আকাশ, সব মানে? মাসিমাও আমি ধরে নে তাই। তবে ধৈর্য রাখতে হবে আকাশ। তুই তো জানিস আমার বাড়িতে আমার বাবা ছাড়া কেউই নেই, আর বাবাও মেরিন ইঞ্জিনিয়ার, বছরে ৩-৪ মাসের জন্য ছুটি পায়। তাই এসব ব্যাপারে আমার মতামতই ফাইনাল। কিন্তু আমার আর তোর দিদির যে বয়সের পার্থক্য, এটা তুই তোর বাসায় ম্যানেজ করতে পারবি কি? আমি সেটা আমার উপর ছেড়ে দে। এই বলে আকাশ আর আমার আলাপচারিতা শেষ করে বাসায় ঢুকে দেখি আমার মা তার প্রেমিকের বার্থডেতে যাবে বলে সেজেগুজে বসে আছে। আমি, মা, তোমাকে তো হেভি সুন্দরী লাগছে। সুন্দরী শব্দটা আসলে এখানে মানাচ্ছে না, অন্য কিছু হবে। মা, সুন্দরী শব্দটা মানাচ্ছে না, তাহলে কোন শব্দটা মানাবে শুনি? আমি, টুটটুট শব্দটা এখানে সবচেয়ে বেশি ভালো মানাবে। মা, তোর যেমন পারফরম্যান্স, তাতে সুন্দরী শব্দটাই তোর মুখে মানায়। আজ ভোরের বিষয়টা ইঙ্গিত করে মা। আমি, তা তোমার কাজিনের ওখানে তুমি আর দিদি তো যাচ্ছ নাকি? মা, তোর দিদির নাকি পিরিয়ড হয়েছে, তাই তোকেই যেতে হবে আমার সাথে। আমি, ঠিক আছে, কি আর করার, চলো তাহলে। গাড়িতে উঠে আমি মাকে বললাম দিদির নাকি বয়স্ক ছেলে বিয়ের জন্য পছন্দ নয়। দিদি চায় তার জামাই তার চেয়ে ৩-৪ বছরের ছোট হোক, এতে নাকি অনেক লম্বা সময় ধরে তারা জীবনটা উপভোগ করতে পারবে, আর ছেলেটার উপরেও দিদির একটা ডমিনেন্সি বজায় থাকবে। আসলে দিদির সাথে নতুন করে এই বিষয়ে আমার কোনো কথাই বলার প্রয়োজন হয়নি, কারণ আমি দিদি আকাশের প্রণয়ের বিষয়টা একেবারে শুরু থেকেই জানি। মা, তা না হয় ওর কথা মানলাম, কিন্তু এরকম বয়সের পার্থক্য এবং ভালো ফ্যামিলির ছেলে কোথায় পাই বলতো? আমি, তুমি অভয় দিলে আমি একজনের কথা বলতে পারি। মা, বল দেখি। আমি, আমার বন্ধু আকাশকে তো চেনো, ওর পরিবারের ব্যাপারেও আমাদের নতুন করে জানবার মতো কিছু কি আছে? আর দিদিও দেখেছি আকাশকে বেশ পছন্দ করে। মা, কিন্তু আকাশের বাবা কি মানবে? আমি, তোমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি খোঁজ নিয়ে দেখতে পারি। এরপর কেটে গেল ১ মাস। সেই ১ মাসে আমার মামি সেস বিউটি রায় মাত্র ৮ দিন বাড়িতে ছিল। বাকি দিনগুলো ২ জন জাপানিজ ক্লায়েন্টের সাথে কাটিয়ে বেশ ভালো টাকা কামিয়ে এনেছেন। আজ আকাশ ও দিদির বিয়ে হলো। দুজনেই বেশ খুশি। আকাশ একটু বেশি খুশি, যেটা আমি শুধু জানি আজ দিদি আর আকাশের ফুলসজ্জার রাত। এই সুযোগে আমিও মায়ের কাছে দাবি করেছি, দেখো মা, আমি আমার কথা রেখেছি। তোমার মেয়ের বিয়ের চিন্তাও তোমার আর নেই। এবার আমাকে তোমার সবটুকু মধু খেতে দিতে হবে। মা, তাই বলে মেয়ের ফুলসজ্জার রাতেই তোর আমার ফুলসজ্জা হবে? জামাই বাবা যদি কিছু টের পেয়ে যায় তাহলে? বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে গল্পের বাকি অংশ অন্য ভিডিওতে দেওয়া হবে। সবাই সাথে থাকো।